রায় সরষের খেতে মাথার ভেতরে স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। অশোকের ধূসর জগতে রায় সরষের খেতে মাথার ভেতরে স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। লাইচি সোনালি ডানার চিল, লাইচি সুদূর নীলিমার উড়ে উড়ে ঘুরে ঘুরে ছুটে পড়ে কলকাতায়, কোনো এক বোধ কাজ করে। সুদূর নীলিমায় উড়ে উড়ে ঘুরে ঘুরে ছুটে পড়ে কলকাতায়, কোনো এক বোধ কাজ করে। লাইচি সোনালি ডানার চিল, লাইচি সোনালি ডানার চিল, লাইচি। September in 1954, a tram accident occurred in Calcutta. Poet Jivanananda Das got seriously injured and was taken to Shambhunath Pandit Hospital. Some people suspect that it may have been a suicide. ইম্পসিবল! কবির মৃত্যু? কবির মৃত্যু হয় না, কবির মৃত্যু হয় না, বরং মৃত্যুর মধ্য দিয়ে নতুন ভাবে জন্ম নেন কবি। কি কবি জীবন্ত হয়ে ওঠে তার মৃত্যুর পর থেকে? একজন কবির সৃষ্টি যদি তার মৃত্যুর পর আরো বেশি গতি ছড়ায়, তাহলে বুঝতে হবে তার কবিতাই হচ্ছে আসল কবিতা। পাবলিক তার কবিতা খাচ্ছে। কি পাবলিক কবিতা খাচ্ছে? জীবনানন্দের তাদের সবকিছুর মধ্যেই না মার্কেট ইকোনমি, পারিস হতো না। আরে কিসের মার্কেট ইকোনমি? কি জীবনানন্দ দাশ কি মার্কেট ইকোনমির জিনিস? নাটক করছেন? ইকোনমিক্সের কোনো সেমিনার করছেন? এক্সট্রিমলি সরি স্যার, প্লিজ বসুন না। আসলে আমরা নাটকই করছি। বলছিলাম কি, এটা হলো একটা পরিভাষা। আজকের দিনে বাঙালি সারস্বত সমাজে এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই যে জীবনানন্দকে উপেক্ষা করে যাতে ওঠা যায়, অথচ তিনি তার জীবন দশায় ব্যর্থই ছিলেন। আজকের কোনো সজনী কান্ত কিন্তু তাকে উপেক্ষা করতে পারবে না। অর্থাৎ দিন যতই যাচ্ছে জীবনানন্দ আরো জীবন্ত হয়ে উঠছে। যে কবি লিখতে পারেন মানুষের মৃত্যু হলে তবু মানব বেঁচে থাকে, তার কি মৃত্যু হয়? জৈবিক প্রক্রিয়ার হয়তো ইতি ঘটে, কিন্তু মনস্তত্ত্ব তার তো মৃত্যু নেই। তাই তো যত দিন যাচ্ছে জীবনানন্দ তত বেশি জীবন্ত হয়ে উঠছেন। আরে হতেই হবে, তার মতো আর কজন কবি পেরেছে আমাদের স্পর্শ করতে? জীবন আর জগতের অনাড়ম্বর দিকগুলো তিনি যেভাবে আমাদের দেখাতে পেরেছে, কই সেভাবে তো আর কেউ দেখাতে পারেননি। তাই তো আমরা প্রত্যেকেই মনে প্রাণে জীবনানন্দ হয়ে উঠি জগতে। একটু ঠিক করে গান ভাই। আচ্ছা চল না একসাথে গাই। চল সবাই ধরি। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। এই এটা তো রবীন্দ্রনাথ। হ্যাঁ, রবীন্দ্রনাথ যেখানে শেষ করেছেন জীবনানন্দ তো সেখান থেকেই শুরু করেছেন। আর কথাটা কিন্তু আমার না, বলেছিলেন সঞ্জয় ভট্টাচার্য। আর আমরাও ঠিক সেইখান থেকে শুরু করতে চাই। তাকে নির্জনতার কবি কিংবা শুদ্ধতম কবির তকমা লাগিয়ে ছেড়ে দিতে চাই না। আমরা কিন্তু বিষয়টাকে আরেকটু নেড়েচেড়ে দেখতে পারি। কিভাবে নেড়েচেড়ে দেখতে পারি? প্রভাত কুমার দাস, ক্লিন্টন বি সিলি, বুদ্ধদেব বসু, আব্দুল মান্নান সৈয়দ, শাহাদুজ্জামান কিংবা অন্য অনেকের কাছে উনি অনেকভাবে ধরা দিয়েছেন। আমরা হয়তো ঠিক সেভাবে পারবো না, কিন্তু চেষ্টা করতে দোষ কোথায়? কিভাবে চেষ্টা করবি বলতো? তিনি তো রবীন্দ্রনাথের কালের সবচেয়ে বড় কবি। ডেফিনেটলি সকলের কবি। হ্যাঁ, নির্জনতা, কোলাহলের কবি, আলো অন্ধকারের কবি, কুয়াশার কবি, পেঁচার কবি, নদীর কবি। এক্স্যাক্টলি। এবার কিন্তু আপনি আমার মনের কথাটাই বলেছেন। তিনি তো সুরেরও কবি। হ্যাঁ, তার কবিতায় অন্যরকম একটা সুর আছে না? আরে দাঁড়ান, সুরের কথাই যখন আসছে, আমরা কিন্তু সবাই জানি তিনি একসময় অনেক গান লিখেছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ আর অতুল প্রসাদের প্রভাব থাকায় সেই গান
আপনি কি নিজেই বাতিল করে দিয়েছিলেন? আচ্ছা, আমরা যদি আমাদের সময়ে আমাদের সুরে তাকে বাঁধি, কেমন লাগবে বলতো? আয় চল আমরা চেষ্টা করে দেখি। চল চল আমরা চেষ্টা করি। You are not enterprise, ambition or greed. Why can we submit? It sleeps the dear to our heart, like a hungry beast, which you moon and longings to smile. মারা যাননি? কবির মৃত্যু হয় না। ব্যক্তি জীবনানন্দের মৃত্যু 1954 সালের 22 অক্টোবর, আর দুর্ঘটনা ঘটেছিল 14 অক্টোবর। ওই 8 দিন হাসপাতালের বেডে কখনো চেতন কখনো অবচেতন অবস্থার মধ্যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন কবি। অনেক অনেক কমলা রঙের রোদ ছিল, অনেক কাকাতুয়া পায়রা ছিল, বেগুনি ছায়া করে পদ্ম ছিল, অনেক কমলা রঙের রোদ ছিল, অনেক কমলা রঙের রোদ। তুমি ছিলে আমি কোথায়? ইংরেজি শিক্ষক, নার্সিং, আমি হাসপাতালে আমার বাড়ি তো আছে এখানে। এখান থেকেই তো ডায়লগ শোনা যাচ্ছে না, পেছনের লোক শুনতে কেন? আর সহ্য হচ্ছে না বাবু, মা তুমি এসে আমাকে তোমার কাছে নিয়ে যাও। কতদিন তোমার গান শুনি না, বগুড়া থেকে বাড়ি প্রতিদিন সকালে গাই।
বরিশাল এলে আমি ভালো থাকি? এই পরমেশ্বরের চোখে দেখা যাবে না, একে জানতে হবে তোর বাবা উপনিষদ পাঠ করছে। সকালবেলার এই রৌদ্রের সাগরের ভেতর বাবা যখন একাকী বসে থাকেন, তখন মনে হয় মহাকবির মতো তিনি নিজেকে প্রশ্ন করছেন, তুমি কি করতে এসেছো অসীম দেশ ও কালের প্রান্তে? একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ হিসেবে তোর বাবা উত্তরটা জানবে। কোনো বিষয়ের সম্মান দেওয়া কিংবা তত্ত্ব নির্ণয় করে না। শুধু এই উদ্যম নিয়ে স্থির থাকা হয় যে দর্শন করা হয়। আমার বাবা সত্যানন্দ ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ, শিক্ষানুরাগী। লৌকিক সফলতা চূড়ায় পৌঁছবার একরকম আশ্চর্য ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি একান্তই নিজের ইচ্ছায় শিক্ষাব্রত গ্রহণ করেছিলেন। শিক্ষকতা করতেন বরিশালের ব্রজমন ইনস্টিটিউটে। তার সামনে নানা রকম আয়ের পথ খোলা থাকলেও সুচিন্তিতভাবে এবং আন্তরিক প্রেরণায় স্থিত হয়েছিলেন শিক্ষকতা পেশায়। তোর মনে আছে তোর বাবা বাড়িতে একটা লাইব্রেরি করে তুলেছিলেন? হ্যাঁ, ডারউইন, হাক্সলি, স্টুয়ার্ট মিল, কারটা বই ছিল। প্রতি মাসে বেতন পেয়ে তোর বাবা তোকে ভেবুকে আর সুচরিতাকে বইয়ের দোকানে নিয়ে গিয়ে বই কিনে দিতেন। এসব কথা তোর মনে পড়ে? একবার একটু পয়সা হাতে নিয়ে বাবা কিনে দিয়েছিলেন এনসাইক্লোপিডিয়া। তাছাড়া প্রতি বছর স্কুল থেকে পুরস্কার হিসেবে কত বই পেয়েছি, ওয়ার্ডসওয়ার্থ, বায়রন, শেলি, কিটস, সুইনবার্ন, আরো কত কি। হ্যাঁ রে মেনু, তোর কবিতা লেখার কি অবস্থা? কবিতা কবিতা আসছে না মা, কোনো বিষয় খুঁজে পাচ্ছি না। বলিস কি? অনেক প্রাণের চেষ্টা কর, পারবি। লেগে থাকতে হয়। তোমার মতো করে আমার হয় না মা। তুমি যেমন সংসারের কাজকর্মের ফাঁকে ফাঁকে অবলীলায় কবিতা রচনা করতে পারো, আমার তেমন হয় না। আচ্ছা মা, তোমার মনে আছে ওই যে ব্রহ্মবাদী পত্রিকা সম্পাদক আচার্য মনমোহন চক্রবর্তী ছিলেন? তোর পিসে মশাই? হ্যাঁ, এসে তোমাকে ধরলেন, বৌঠান প্রেসের লোক দাঁড়িয়ে আছে, এক্ষুনি একটা কবিতা চাই। তুমি তখন সংসারের কাজকর্মে ব্যস্ত, এক হাতে খুন্তি যাচ্ছ আর এক হাতে কলম। কি সুন্দর ঝটপট একটা কবিতা লিখে দিয়ে দিলে চক্রবর্তী মশাইকে। এরকমটা আমি কল্পনাই করতে পারি না। বিশ্বাসে মিলাই বিশ্বাস কর, তাহলেই পারবি। আচ্ছা, বিশ্বাস করলে কি কুসুম কুমারী দাসের আদর্শ ছেলের মতো একটি কবিতা আমি লিখতে পারবো? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এরকম একটি কবিতা কি আমার পক্ষে লেখা সম্ভব? তুই এক কাজ কর, আমাদের ব্রাহ্মণ সমাজের বড় বড় মনীষীদের নিয়ে নে। মা, তোমার উৎসাহে আমার প্রথম কবিতা ছাপার করে বেরিয়েছিল ব্রহ্মবাদী পত্রিকায়। তারপর আর দীর্ঘদিন কোনো কবিতাই লিখতে পারিনি। সেবার আমাদের বিক্রমপুরীর সন্তান দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে একটা কবিতা লিখতে পেরেছিলাম। বাংলার অঙ্গনেতে বাজাইছে নটেশের রঙ্গমল্লিগাথা, অশান্ত সন্তানগ বিপ্লবী পথটা ছিল নবনদী মাতা। এইটাতেও বঙ্গবাহিনীতে ছাপায় কবিতা পড়ে তুমি যে খুব একটা খুশি হতে পারোনি, সেটা কিন্তু আমি ঠিক বুঝেছি। পরের চিঠিতে তুমি আমায় কলকাতায় লিখে পাঠালে। চিত্তরঞ্জন সম্বন্ধে লিখেছো, ভালোই করেছো। রামমোহন রায়ের ওপর তোমাকে লিখতে বলেছিলাম, মহর্ষির উপরেও। তুই তো আমার কথা শুনিসনি। মহৎ মানুষদের নিয়ে লিখলি না। মা, কে মহৎ কে মহৎ না সেই বিচার আমার উপরে ছিল না। অমন করে হয় না বাবা, অমন করে হয় না। আগে তাদের মহত্বে বিশ্বাস কর, মনের নীতি ধর্ম মুছে ফেল। শুধু মহামানুষ কেন, যে কোনো মানুষ কতখানি বিশ্বাস আর শ্রদ্ধার পাত্র অনুভব করতে। মায়ের সাথে আমার তর্ক বিতর্কের শেষ ছিল না। মা আমার শিক্ষক, মা আমার গুরু। কবিতা লেখাও আমি মায়ের কাছে শিখেছি। মা 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 প্লিজ
পেশেন্ট কি অবস্থা? আচ্ছা, ওনার স্যার মনে হচ্ছে ওনার হ্যালুসিনেশন হচ্ছে। স্যার সেপ্টিক নিউমোনিয়া অনেক বড় একটা ড্রামা আছে, নর্মাল হতে সময় লাগবে। আচ্ছা, তোমরা কি ওনাকে একটা টেবিল নেওয়ার ব্যবস্থা করছো? আগে স্যার নানারকমভাবে চেষ্টা চলছে, এইগুলো চেষ্টা করছি, এমনকি সহযোগিতা ওনার মাধ্যমে জানানো হয়েছে। সেটাই হোক, আপনার খেয়াল রাখবেন, তবে ওনার ঘুমটা যেন ঠিকঠাক করে ঘুমেন স্যার। তুমি ঘুমটা নিয়ে আমার চেম্বারে আসতে পারবেন স্যার। ডাক্তারবাবু কেমন দেখলেন? পেশেন্ট থেকে উনি আপনার কি হয়? আমি ওনার ছোট বোন। আপনি কি বলতে পারবেন তো দাদা অ্যাক্সিডেন্টের আগে কোনো ডিপ্রেশনে ভুগতেন? দাদাকে দেখে যে বোঝা যেত না, আমার সঙ্গে যখন কথা বলতেন তখন স্বাভাবিকই মনে হতো। তবে কিনা তবে কি বলুন? দাদা একটু চুপচাপ থাকার মানুষ, নিজের কথা কখনো কাউকে বলতেন না, অনেকটা অপরিচিত। পেশেন্ট ভাই দেখেন শুনুন, আমি নতুন একটা ওষুধ লিখে দিয়েছি, আগের গুলোর সাথে এটাও চলুন। ডাক্তারবাবু, 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 দাদার এখন কেমন অবস্থা? ডাক্তারবাবু বলুন না, দাদার এখন কেমন অবস্থা? অবস্থা এই ভালো, কিছুক্ষণ পরে আবার খারাপ। অনেকটা তার কাব্যকৃতির মধ্যে কবিতা লিখে চলছেন, কমল গোষ্ঠী লেখকরা তার সে কবিতার প্রশংসা করছেন, মনে মনে তিনি খুশি হচ্ছেন, আবার পরক্ষণে সে রক্ষণশীল কবি সমালোচকরা তাকে সাংঘাতিকভাবে তুলোধুলো করে যাচ্ছে। এই স্বস্তি আর অস্বস্তি যেন তার পিঠাপিঠি চলছে। এটা তো তার জীবনের সবখানে ছিল। চাকরি অন্য কর্মজীবন নিয়ে তিনি সারা জীবনে ছিলেন হতাশাগ্রস্ত। যেন তেন একটা চাকরি জোগাড় করতে না করতে তা আবার হারিয়েছেন। তবে এই বেকারত্বের মতোই তিনি আরেকটি বিষয় নিয়েও কিন্তু হতদম ছিলেন সারা জীবন। তো বুদ্ধিজীবী কোন ব্যাপারে ইঙ্গিত করতে চাইছো? তার দাম্পত্য জীবন, তার রোমান্স। রোমান্সের অভাব বাংলার আধুনিক কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবির জীবনে রোমান্সের অভাব। অবোধ বালিকা। রোমান্সের অভাব। কে বললো রোমান্সের অভাব? রোমান্সের অভাব থাকলে কিভাবে লেখে? সুরঞ্জনা, ওইখানে যেও না গো তুমি, বলো না গো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, ফিরে এসো নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। কিবা এতদিন কোথায় ছিলে? পাখির নীড়ের মতো চোখ খুলে নাটকের বনলতাসে। তাহলে ব্যাপারটা ছিল অবদমী। কাকা তোমার শুভ না, তার সাথে গভীর যে একটা রোমান্টিক সম্পর্ক ছিল সেটা তো অস্বীকার করা যাবে না। আর লীলাবতী কিংবা মুনিয়া অবশ্যই ভালো লাগা। লাবণ্যর সাথে তার বিয়ে হয়েছিল, কিন্তু সম্পর্কটা কোনো আমাদের বরং ছিল অস্বস্তিকর সম্পর্ক। তার লিটারারি নোটস থেকে একথা স্পষ্ট বোঝা যায় যে তিনি দাম্পত্য জীবনে সুখী ছিলেন, আর এজন্য তিনি সারা জীবন অনেক কষ্ট পেয়েছেন। ইস, আর যদি সুযোগ থাকতো, মানে আমাদের যদি সুযোগ থাকতো, তাহলে তার দেশে চলে তার কাছে গিয়ে জানতে চাইতাম আপনি জীবন জীবনে এত কষ্ট দিয়েছেন কেন? হ্যাঁ, কষ্টের কথাগুলো তো জানতে চাচ্ছি, বলুন না। বুকের ভাবটা জেনে কারো পায়ে খুব ব্যথা। আর মনের ব্যথাটা সেটার কথা জানতে চাইছি, যে আপনার লিটারারি নোটসে আছে মানবান উপন্যাস
বলুন। ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষের, অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষের, ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষের। আমার সে ভালোবাসিয়াছে, আসিয়াছে কাছে, উপেক্ষা সে করেছে আমারে, ঘৃণা করে চলে গেছে যখন দেখেছি বাড়ি বাড়ি ভালোবেসে। তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা, আমাদের উপেক্ষার ভাষা, আমাদের ঘৃণার আক্রোশ অবহেলা করেছে যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা, আমি তা ভুলিয়া গেছি। তবু এই ভালোবাসা ধুলো আর কাদা। তোমরা এখন চলে যাও। যাবো, তবে কিছু ব্যাপারে আপনার থেকে জানতে চাই। আপনার লিটারের নোটসে যে বিওয়াই, আচ্ছা কখনো কখনো শুধুমাত্র ওয়াই শব্দটা প্রকাশিত, এই বিওয়াই এর অর্থ কি? সে কি তোমরা জানলে কি করে? এদের তো এখন কিছু জানার কথা না। আপনার কাছ থেকে তো জানতে চাচ্ছি, বলুন না। বলুন। ওই ওই যে লাবণ্য আসছে, তোমরা চলে যাও, চলে যাও। লাবণ্য? আচ্ছা, কবি কি লাবণ্যকে ভয় পেত? হয় কিনা ঠিক বলা যায়, তবে তার লিটারারি নোটসে যেসব ইঙ্গিত রয়েছে তাতে বোঝা যায় তাদের সম্পর্কটা আগাগোড়াই ছিল অস্বাভাবিক। কবির তরফ থেকে চেষ্টা থাকলেও লাবণ্য দাস সম্পর্কটা শিথিলতা পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু গভীর জীবনে একজন সুমনা এসেছিলেন, যার কথা তিনি সারা জীবন ভেবেছেন। নীলুদা, তুমি যে কি না, বাবা মা দেখে ফেললেন, কি ভাববে বলো তো? দেখবে আর দেখলেও তো ভাবা বিকেছে আচ্ছা, সে তুমি বুঝবে। কি এমন ব্যাপার জানি না। আচ্ছা, সেদিন বাবা মা সবাই মিলে যখন নদী ধারে গেল, তুমি গেলে না কেন? আমার যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে যে কেন করছিল না সে তো আমি জানি। জানিস, অথচ তুই তো ঠিকই চলে গেলি। বলেছিলাম না, তুমি বুঝবে না। বেবি, তুই যখন এতই বুঝিস তাহলে বল আমাকে ফিরে এসে চলে গেছিস কেন? আমি যেতে চাইনি জানো, তুমি মনে মনে আশা করেছিলে আমি যদি ওদের সাথে না যাই তাহলে তুমি সারাদিন আমার সাথে সময় কাটাতে পারবে, তোমার গল্প শোনাতে পারবে, কবিতা শোনাতে পারবে। আমি তো না যাওয়ার জন্য অসুস্থতার বাহানাও করলাম, মাঝে কিছুতেই খালি বাড়িতে একা রেখে গেল। খালি বাড়ি? খালি বাড়ি কেন? আমি তো ছিলাম। হ্যাঁ, তুমি ছিলে বলেই তো রেখে যাইনি, জোর করে সঙ্গে করে নিয়ে গেল। আমি ছিলাম বলে তোকে থাকতে চাইনি কেন? আমি তো তোকে আর আমাকে বাইরে ঘুরতে যেতে দিই। নীলুদা, তুমি কি কিচ্ছু বোঝো না?
আমি এখন বড় হচ্ছি না, সামনেই আমার এন্ট্রান্স পরীক্ষা। ওরে বাবা, এতই যখন নিজেকে বড় ভাবিস, আমি কবিতা সংগ্রহ করে তোর মতো হাত করে থাকিস কেন? তোমার কবিতার মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝি না। এই শোন, ছেলে সেজন্য একটা চুক্তি করে একটু আমার সাথে বসে থাকতে হবে। রাতে একটা কবিতা লিখছি, না। না আচ্ছা শোনো। তুমি তা জানো না কিছু, না জানিলে আমার সকল গান তবু তোমারই লক্ষ্য। গান? মিতা, তুমি কি এবার গানও লিখছো নাকি? না রে, এটা গান, কবিতা, শোন না। ও আমার দ্বারা হবে, আমি যাই। বেবি, রাতের তারার মতো একই নীরবে অন্ধকারে যাব চলে, আমার সকল গান তবু তোমারে লক্ষ্য মিতা, লাগে তো। লাগবে না। লাগবে বলে কি বলেছি? নগ্নজন হাত, আহ, ছাড়ো তো, ভীষণ লাগছে। আহ, যা, আমি ছেড়ে দিলাম। তুই যখন চাস না, মিনুদা, 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 তুমি কি আবার রাগ করলে নাকি? আচ্ছা কি মুশকিল, তুমি যদি বাচ্চাদের মতো এরকম রাগ করো না। তুমি তুমি বোকা দিয়েছো। মিনুদা, সত্যি বলছি, সাংঘাতিক বিচ্ছিরি লাগছে। এই, তুমি সেদিন বললি কফি আমাকে একদম ভালো লাগে না? আমি বলেছি? হ্যাঁ। কই, কখন? এই তো সেদিন রাতের বেলা যখন জল দিতে এসে মশারি কাটিয়ে দিলি। আমি জানি। দাঁড়া। কবিতাটা শেষ করে যা। বাবা তো, মা যদি জানতে পারে ঝামেলা করবে। আমি জানি। আমি কবি, সেই কবি, আকাশে কাপড় রাখি তুলি, এই ঝরা পালকের ছবি। ঝরা কালো? আচ্ছা, কাকিমা কি জানে আমি যে ঝরা পালকের একটা পত্র লিখে পাঠিয়েছিলাম তাকে? না, আমার সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেলেছি। লুকিয়ে ফেলেছিস কেন? মা যদি কিছু সন্দেহ করে? সন্দেহ কি আছে? আচ্ছা, বইটা তুমি কাকে উৎসর্গ করেছিলে? তাকে কল্যাণী আসে। এই কল্যাণী আসো। দেখো, মা যদি জানতে পারে আমার কপালেও খারাপ আছে তোমার। তোরটা জানি না, আমার কপালে যে ভালো কিছু নেই সে আমি খুব ভালো করেই জানি। কেন? আবার কি হলো? তোদের ডিগ্রি করে এসেছিলাম, যদি একটা কাজ কাগজ উঠাতে পারি সে আশা। কিছুই তো হলো না। ওদিকে বাবা বরিশাল থেকে চিঠি পাঠিয়েছেন, দিল্লির একটা কলেজে নাকি আমার চাকরি হয়ে গেছে, খুব শিগগিরই সেখানে চলে যেতে হবে। মিনুদা, তুমি দিল্লি যাবে? ইস, কি মজা! আমিও যদি। মজার কিছু নেই শোভনা। বরিশাল ছাড়া আমার কোথাও ভালো লাগে না, কলকাতাও লাগেনি, দিল্লিতেও লাগবে না। দূর, তুমি যে কি না, বাবা আমাকে বলেছে আগামীবার আইএ পড়তে কলকাতায় পাঠাবে। তাতে এবার কি আনন্দ হচ্ছে? তুমি তাহলে বরিশাল চলে যাবে, আবার কবে দেখা হবে ঠিক জানি না। তুই কি একটু খারাপ লাগছে না? খারাপ লাগবে কেন? তুমি দিল্লি যাচ্ছ, এ তো আনন্দের খবর। দিল্লিতে আমি গিয়েছিলাম কিন্তু সত্যি কথা প্রবাসী একাকিত্ব বেরোতে তার ভাবনার জগৎ জুড়ে ছিল সব ভাবনার জগৎ। এ সময় তুমি বুঝে গিয়েছিলে তিনি যেমন শোভনা নামে ভূত হয়ে থাকে, শোভনা তাকে নিয়ে সেভাবে ভাবেন না। জীবনে তো একবার করে আছে সেটাই তো শোভনা থেকে শিখে। শোভনা কেন শিখেছিল? শোভনা কেন শিখেছিল? হয়তো তার মনে হয়েছিল চাল নেই, চুলো নেই, জীবনের কোনো প্রতিষ্ঠা নেই, এমন একজনকে ভালোবেসে নিজের জীবনের কোনো অর্থ নেই। তার উপর
দেশে হয়ে যাবে। দুষ্টু মেয়ে! একদিন এক রাত করেছি প্রেমের সাথে খেলা, এক রাত একদিন করেছি মৃত্যুরে অবহেলা, একদিন এক রাত তারপরে প্রেম গেছে চলে, সবাই চলিয়া যায়, সকলের যেতে হয় বলে। এ সময় কুসুম কুমারের একখানা চিঠি হলো দিল্লি থেকে। চাকরি বাকরি তো হলো, এবার তো বিয়ে করা দরকার। আমরা ঢাকায় একটি মেয়ে দেখেছি, ঢাকার ব্রহ্ম মন্দিরের আশ্চর্য অমৃতলাল গুপ্ত মহাশয়ের ভাই মেয়ে, নাম লাবণ্য, জন্ম বেড়ে ওঠা দিল্লিতে, এখন ঢাকার ইডেন কলেজে আইএ পড়ছে। তুই একবার সময় করে ঢাকায় গিয়ে মেয়েটাকে দেখে আয়, তোর পছন্দ হলে কথা কথা বলবি। পুনশ্চ সঙ্গে ফটোখানা লাবণ্য। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কি? জীবনানন্দ দাশের সঙ্গে লাবণ্যর বিয়ে! জগদ্হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, জগদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। জগদ্হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, জগদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। আরে এটা তো সনাতন ধর্মাবলম্বীদের বিয়ের মন্ত্র। কিন্তু জীবনানন্দের সাথে লাবণ্যের বিয়ে হয়েছে ব্রাহ্মমতে, ঢাকার ব্রাহ্ম মন্দিরে। বিয়ে হয়েছিল ঠিক, কিন্তু তাদের দাম্পত্য জীবনে কোনো রকম স্বস্তি ছিল না। এই যে 1932 সালে বিয়ের বছরখানেক পরে কবি লিখছেন, The same old realization. কথা বল, তুমি আমাকে কি বেনিফিট করেছো? Her great concern and solicitude for me, step by step, brought down to this last negative. আরেক পৃষ্ঠায় লিখছেন, Our marriage is a scrap. সারাদিন কাঁদে, আমায় ধুলোয় মিশিয়ে দেয়, মুক্তি চাই উঠে পড়ে। কি করবো? আত্মহত্যা, শীতের রাতে অন্ধকার পুকুরে ডুবে মরবো। কবি এতবার মৃত্যুর কথা ভাবতো কেন? দাম্পত্য অশান্তির জন্য। নয়তো কি বলা যেতে পারে ক্লিনিক্যাল ডিপ্রেশন হয়েছিল লাবণ্যের মাঝে, ফলে তাদের মধ্যে সম্পর্কটা একটা নরবরের সিঁদুর মতো হয়ে গেছে, যার উপর দিয়ে পারাপার হওয়া যায় না, আবার ভেঙেও ফেলা যায় না। বিস্ময় লাগে লাবণ্য দাশের কথা ভাবলে। যিনি নিজে শিক্ষিতা ছিলেন, যুক্ত ছিলেন স্বদেশী আন্দোলনের সঙ্গে, কার কথা পছন্দ করতেন? তিনি কিনা জীবনানন্দের কবিতা লেখা পছন্দ করতেন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার। কি হলো? সারাক্ষণ ঘরে কোনো কাগজ কলম নিয়ে পড়ে থাকলে হবে? কবিতা লিখে কি পেট চলবে? কিছু একটা তো করতে হবে। আমি বললেই সমস্যা, সবাই আমাকে দোষ দেয়। না না, তোমার দোষ হবে কেন? তোমার যা প্রত্যাশা, একজন বাঙালি নারীর তার স্বামীর কাছে যা প্রত্যাশা থাকে, স্বামী যদি সে প্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে তো সমস্যা হবে। সত্যি তো, কবিতা ধুয়ে কি জীবন চলে? তাহলে এইভাবে আর কতদিন ঘরের মধ্যে বসে থাকবে? আমি তো চেষ্টা করে যাচ্ছি, কিছু একটা হয়ে যাবে দেখো। আর কতদিন দেখতে হবে? তুমি দিল্লিতে ফিরে যাচ্ছ না কেন? ওখানকার চাকরিটা তো চালিয়ে যেতে পারতে। ওখানকার চাকরিটাতে আমি স্বস্তি পাচ্ছিলাম না। কেন? অধ্যাপকদের নিজেদের মধ্যে কুন্দল, ব্যাপারটি আমার ভালো লাগে না। তাছাড়া আমি কবিতা লিখি, এটা নিয়ে অনেকেই ব্যঙ্গবাস করা করে, এমনকি ছাত্ররা। অলৌকিক অধ্যাপক জন্মাহত। তারপরেও জীবিকার প্রয়োজনে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে।
সবকিছুর সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা তো আমার নাই। আর একটা চাকরি জোটানোর তো ক্ষমতা নেই। কিছু একটা হয়ে যাবে। আচ্ছা, তুমি যদি আমাকে একটু না বুঝো, অন্যরা বুঝবে। তোমাকে বুঝতে হলে আমাকে কি করতে হবে? কি করতে হবে? তোমাকে সব কবিতা করতে হবে? না না, ওগুলো ঠিক কবিতা হয়ে ওঠে কিনা তিনি আমারই সংশয় হয়। দেখো, তোমার কবিতায় আগ্রহ কিংবা অনাগ্রহ আমার কিছুই নেই, কারণ আমার কষ্টের কথা কখনোই বলবো না তোমার কবিতা। আমি খুব বাস্তববাদী একজন মানুষ। তুমি ভাবো পৃথিবী তোমার মতো করে চলবে, সংসারে কেবল কবিতা নিয়ে থাকলেই চলে? সংসারের দায়িত্বগুলো তোমার চোখে পড়ে না? বাস্তবিকভাবে কি তুমি কখনো কিছু করার চেষ্টা করেছো? এই পৃথিবীতে তুমি কি শুধু একাই পারে? কখনো কখনো মনে হয় তুমি যদি একটু আমার মতো হতে, সংসারের কথা ভাবতে, আর সেই কারণে আমি তোমাকে পরামর্শ করবো। সেটা তো অবলম্বন নয়, আমি কিছু করে উঠতে পারছি না, সেটা তো আমারই অক্ষমতা। জানি জানি তুমি আমার কথা কষ্ট পাও, তো আমারই বা কি করার আছে? তোমার তোমার ছোট ভাইয়ের টাকায় তোমার সংসার চলছে, খারাপ লাগে না? লজ্জা করে না তোমার? চাকরি জোগাড় করতে পারছো না, চাকরির জন্য বাবার সুপারিশ করতে হয়, সংসারে সব কিছু ফেলে কবিতার পিছনে ছুটছো, আর আমি যে সংসার কি করে সামলাচ্ছি তোমার ভাবনায় আসে দিনের পর দিন। তুমি কাঁদছো? আছে তো। তোমার গলায় রবীন্দ্রনাথের ওই গানটা, জীবন ও মরণের সীমানা ছাড়াই, ওই গানটার একটা ভিন্ন মানে দাঁড়ায় আমার কাছে, জানো লাবণ্য? গাও না একবার। বাদ দাও তো, ইচ্ছে করছে। আজ একবার গাও। বহুবার করেছি গানটা তোমার জন্য। আচ্ছা, আশরাতে প্রথম করেছিলাম একবার, তোমার অনুরোধে গানটা করেছিলাম দুবার। আজ একবার আমার অনুরোধই গাও। আচ্ছা, এই গানটার মধ্যে কি আছে বলো তো? বাসরাতে গান শোনার কি মানে থাকতে পারে আমি আজও বুঝতে পারি না। কেন? এই গানের মধ্যেই তো আছে, আজি কোন গান লিখিল প্লাবিয়া, তোমার বিনা হতে আসিল নামিয়া। ওইখানে যে গানটার একটা ভিন্ন মানে দাঁড়ায়, জানো? গাও না একবার। নীরব নিশিতম
পাচ্ছে আমার সাথে ঘটে যাওয়া এসব অসভ্যতায় তোমার হাসি পাচ্ছে। পাচ্ছে ওদের কথা ভেবে জীবন বাবু, তোমার দিল্লির রামদাস কলেজের অধ্যাপকদের কথা ভেবে এমন কাজ তারা তোমার সাথে করতে পারলো। তুমি শৌচাগারে গেলে তোমার কলেজের দারোয়ান পিয়নরা উঁকি দিয়ে দেখতো তুমি দিনে কতবার প্রাকৃতিক কর্ম সম্পাদন করো। এসব না তো অচিন্ত। না এসে পারা যায় বলো, এমন কথা তো আমার জীবনে কখনো শুনিনি। শুধু কি তাই, প্রতিবার কতক্ষণ সময় লাগতো তাও তারা উপরে লিখে রাখতো খাতায়। লিখে রাখতো মূত্র ডায়েরি। এই নিয়ে আমাকে ভীষণ লজ্জায় পড়তে হতো। তো লজ্জাতে পড়বারই কথা। তো আমি ভাবছি অন্য কথা। আচ্ছা তুমি বা সেখানে এত বারবার যেতে কেন, আর এত সময় বাড়িতে কেন? সে সময় তোমার কি কোনো শারীরিক সমস্যা হয়েছিল জীবন বাবু? না, সমস্যা না। দিল্লির আবহাওয়াটা আমার শরীরের পক্ষে খুব একটা উপযুক্ত ছিল না, সেই জন্যই সমস্যাটা হচ্ছিল। আর তোমার আর বলতে হবে না, বুঝে গেছি। যা ভেবেছিলাম মিলে গেল। ইদানিং আমার মধুমেহ ধরা পড়েছে। ও মধুমেহ। খুব দুশ্চিন্তায় আছি জানো। দুশ্চিন্তার কিছু নেই, আজকাল এরকম মধুমেহ অনেকেরই ধরা পড়ছে, তাতে মধুমেহের তো অসুবিধা হওয়ার কথা না। কি জীবন বাবু, তোমার অসুবিধা হচ্ছে না তো? অচিন্ত। তাম্র অধরে কার তোরে এত মধু, কার করে লীলা কোমল তুমি গো, কার তুমি লীলা মধু। এই বলকে আমার একটা কবিতা শুনিয়ে দিলাম তোমাকে। বেশ জমেছে দেখছি আপনাদের নামটা। আরে শামসুদ্দিন, বসো বসো। অচিন্ত, তোমাদের স্যার সাংঘাতিক মজার মানুষ, বাইরে থেকে থেকে বোঝা যায়। আমি এখানে আসার আগে অরবিন্দকে নিয়ে বগুড়া রোডে তোমাদের স্যারের বাসায় গিয়েছিলাম। ও মা, আমাকে দেখে একেবারে ভেবা আছে গা খেয়ে গেল, খালি গায়ে মুক্তিমান হয়ে আমার দিকে ঠায় তাকিয়ে থাকলো। থাকবো না? রিক্সা থেকে নেমেই তো তুমি জীবন বাবু, ও জীবন বাবু আরে চিৎকার করে মারা কাঁপিয়ে তুললে। আমি ভাবলাম কি ব্যাপার, ডাকাত টাকাত বললো নাকি? না তো খালি গায়ে ছুটে এলাম তোমার কাছে। আমাকে দেখে আসলে আমিও এই কথাই বলি, এমনিতে স্যার খুব চুপচাপ ধরনের মানুষ, নিজের ভেতরেই থাকেন, তাই অনেকে আড়ালে স্যারকে অহংকারীও ভাবে, এই জন্য স্যারের দুর্নামও কম নয়। আসলে তোমাদের স্যার ভিন্ন ধরনের। হয়েছে হয়েছে, আমাকে নিয়ে তো গবেষণার কিছু নেই, আমি খুব সাধারণ একজন মানুষ। না 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 জীবন বাবু, তুমি মোটেও সাধারণ না। তোমার মনে আছে কলকাতায় তোমার সাথে আমার প্রথম দেখা হওয়ার দিনটার কথা? হ্যাঁ, তুমি বলেছিলে স্পষ্ট হদিস পাচ্ছি আমার এই টিমটিমে কবি জীবনটা টপ করে নেমে যাবে। জানি কিন্তু তুমি এখন বাংলা ভাষার একজন প্রতিশ্রুতিশীল কবি হয়ে যাচ্ছ। প্রতিশ্রুতিশীল। প্রতিশ্রুতিশীল নামি দামি কাগজ তো আমার কবিতাই ছাপে না। কেন? কলম ছাপছে, প্রগতি ছাপছে, কালিয়া কলম ছাপছে, কবিতা পরিচয় নিরুক্ত কোথায় না ছাপছে বলো? শনিবারের চিঠি তো আমাদের কবি হিসেবে মানছেই না। বাদ দাও, সজনে গান তো। হ্যাঁ, আমার কবিতার সমালোচনা তো করছে, সাথে ব্যক্তি আমাকে কেউ বলছে কবি কয়নার, কেউ বলছে জীবনানন্দ, কেউ কেউ তো আমার নামটি বিকৃত করে বলছে আরে এসব বলে ওদের জীবন যদি একটু আনন্দ হয় তো হোক না, তোমার কবিতার পক্ষে তো আমরা আছি। হ্যাঁ, তুমি বুদ্ধদেব সঞ্জয় তোমরা ছিলে বলে কিছু লিখতে পেরেছি। তো কি লিখছো? না, লিখছি না অনেকদিন, একেবারেই না। একেবারে না লিখে বাঁচতে পারবো, যা লিখছি নিজের জন্যই। তো কি লিখছো এখন? বলতে চাইছি না, তবে কবিতা নয়। কবিতা না? কেন? তোমার কবিতা তো বাংলা কবিতায় নতুন পথের দিশার ওঠার সম্ভাবনা ছিল। এত অনিশ্চিত জীবনে এই নিরবিচ্ছিন্ন সাহিত্য চর্চা হয় বলো? কলকাতার চাকরিটা হারালাম, খুলনার চাকরিটাও হারালাম। বাদ দাও জীবন বাবু। চাইলে কি বাদ দেওয়া যায় বলো? আমি বোধদারের কবিতা পয়সা দিয়ে কিনে পড়ি বলে অশ্লীল, অসদাচারী, স্টেটসম্যান পড়ি বলে সাজেশিক নই, আর অধ্যাপকদের মধ্যে কি এক অন্তর হলো জানো? বরিশাল ফিরে এলাম। তারপর কি হলো স্যার? বিয়ে হলো, বিয়ে হলো, বউ হলো, কাদের কুলের বউ, কাদের কুলের বউ, যমুনায় জল আনতে যাচ্ছ, ওগো যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই কেউ, তুমি কাদের কুলের বউ, তুমি কাদের
মূর্খ ব্যক্তিত্বের সাথে গা ঘেঁষাঘেঁষি করে মনের শান্তি বিনষ্ট হয়ে যায়। পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি। যা বললে ভাইয়া, পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি। তো এখন তো বিয়ের কলেজে অধ্যাপনার কাজটা করছো, ওটার মধ্যে করো, আর লেখালেখিতে চালিয়ে যাও। অধ্যাপনার কাজটি এখন আর আমি টানে না, উচিত তো বিতৃষ্ণা ধরে গেছে। কলকাতায় একটা কাজ চালাতে পারলে লেখালেখিতে অত মন দিতে পারতাম। প্রেমের বাবু, বুদ্ধদেব বাবু তারা শুনলাম বেশ নাম করেছে। আচ্ছা, প্রেমের বাবু শুনলাম সিনেমার জন্য লিখছে। তুমিও লেখো না, প্রেমের বাবু লিখেছেন না, ওই যে দিও না যদি ভালো না লাগে, দিও না মন। তুমিও লেখো? ভাবছি গান টান লেখা শুরু করবো নাকি, একটু খ্যাতিও হতো। খ্যাতি কলেই কি বস্তু, এটা তোমারই কথা। খ্যাতির পেছনেই তো আমরা সবাই ছুটছি। কি বলো শামসুদ্দিন? না, আমি কি বলবো, আমি ছোট মানুষ, অত সব বুঝি না। ছোট কি হে, তোমরাই তো নতুন দিনে নতুন ইতিহাসের অভিযাত্রী। এ স্যারের সামনে কথা বলার সাহস কিংবা যোগ্যতা ওটাই আমার। কেন কেন কেন? হতে পারে ওই সময় তো লেখক। আমি বলছি, কিছুদিন আগে ওর এক বন্ধু এসেছিল আমার সাথে দেখা করতে। সে ছেলেটি আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি জনগণের জন্য কবিতা লেখেননি কেন? তুমি এই প্রগতিশীল সাহিত্য আন্দোলনের মধ্যে আছো বুঝি? হ্যাঁ অবশ্যই। আমরা 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 এই সমাজ ব্যবস্থাকে বদলাতে চাই, কায়েম করতে চাই নতুন এক শোষণহীন সমাজ ব্যবস্থা, সেখানে কবি ও সাহিত্যিক যাতে বুদ্ধ আস্থানি পরিত্যাগ করে নতুন পথে নতুন দিশা চলবে। মার্ক্স যে পথ দেখেছে সে পথ। তুমি তার মার্ক্স পড়েছো? দাসকে বুঝেন? হাসছো যে? তার পরের দৃশ্যটা ভেবে নিশ্চয়ই ছেলেটি আর দু শব্দটি করেনি, মানে তক্ষণই কেটে পড়ে। একদম ঠিক বলেছো। এই হচ্ছে আমাদের পরিসর। ধর্ম আছে, দাস ক্যাপিটাল আছে। এ অচিন্ত, এই নাও একটা সিগারেট ধরো। শামসুদ্দিন তোমার জন্য নিয়ে এসেছি। ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? আর সব? সব ছেড়ে দিয়েছি, কিন্তু এই মুর্শিদাকে বলে আমাকে ছাড়ছে না। তাহলে আজ বড় একটা আমিই খাই। তুমি আবার ধরেছো নাকি? না ঠিক ধরিনি, তবে আজ একটা খাই। এই দেখ, হ্যাঁ দেখ না, কি রে, এই যে বাংলা আবার ইংরেজি, ব্যাপারটা অদ্ভুতের কি আছে? পুরো লিটারারি নোটস জুড়েই তো এই জিনিস, বাংলা আর ইংরেজি মিশিয়ে লেখা। অথচ দেখ লেখাগুলোর মধ্যে কি গভীর বিষাদ। আরে ওগুলো সাংকেতিক চিহ্ন, সব কিছু লিখে ফেললে সবাই বুঝে যাবে না। আমি এরকম কয়েকটা সংকেত পেয়েছি, আমার মনে হয় এর আচ্ছা, মধ্যে- আমাকে নিয়ে তোমাদের এত আগ্রহ কেন? আমি তো তেমন কেউ নই। ওটা তো আপনার অভিমান। আমরা জানি কবিরা খুব আবেগপ্রবণ আর অভিমানী হয়। কেন? কবিরা মানুষ না? তাদের খিদে পেলে খেতে হয় না? রাত্রি হলে ঘর দর বিছানা এগুলো দরকার পড়ে না? সব তোমরা বোঝো? না বোঝার তো কিছু নেই, আমরা আপনাকে ভালোবাসি, বাংলা কবিতা প্রেমীরা আপনাকে ভালোবাসে। ভালোবাসো, ভালোবাসা ইদাম আছে তোমাদের এই ভালোবাসা। তোমরা কোনো লিটারেরি নোট করে আউতাস করো, অথচ আমার দীর্ঘ বেকার জীবনে আমার মনে হয়েছে আমি লিখেছি মানিলেসনেস লাইক আ ডার্টি ওয়ালুইং পিগ। টাকা পয়সা ছাড়া নিজেকে মনে হতো এটাও কাদায় পড়ে যাওয়া একটা শুয়োরের বাচ্চা। জ্যোৎস্না রাতের ফুরফুরে হাওয়ায় মেসের বিছানায় জানালার পাশে শুয়ে নিজেকে যেখানে কবি কবি ভাবার কথা
সেখানে নিজেকে মনে হয়েছে একটা ফালতু লোক, যার কোনো টাকা পয়সা নেই, সমাজ সংসারে যার কোনো জায়গা নেই, an unsuccessful man, a failure, and unemployed is always কিন্তু এজন্য আপনি কাকে দায়ী করবেন? কাউকে নাই। আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতে চাই না। আমার চোখে শুধু খাতা, আমার পথে শুধু বাধা। আমি কাউকেই দায়ী করি না। নিজেরই অক্ষম। 4-5 বছরে বেকার জীবনে কত চেষ্টা করেছে একটা কাজ জোটানো, পারিনি। তোমাদের হাতের ওই নোটসের সাথে I have bowed down before every curse and rocks. কিছু অপমানিত করেছি। একটা চাকরির জন্য কতজনের কাছে কুকুর বেড়ালের মতো নতজান করেছে। পকেটে পয়সা নেই। মানে ফুটবল খেলা দেখতে যাওয়া বন্ধ করেছে। মেসে একটা পত্রিকা রাখতাম, তাও বন্ধ। পয়সার অভাবে চা খাওয়া বন্ধ করেছি। দিনের পর দিন ঢেঁড়স খেয়ে চলেছি। কিন্তু বাংলার বাইরে আপনার অনেক আত্মীয় স্বজন তো আপনাকে কাজের সন্ধান দিয়েছিলেন, কিন্তু বরিশাল ছাড়াই যেখানে আমার জন্য কষ্টের, সেখানে বাংলার বাইরের কথা তো ভাবতেই পারি না। তাই বলে আপনি বেকারত্বের অভিশাপ মেনে নেবেন? না, আমি বাংলার ভিতর কলকাতাতেই একটা কাজ খুঁজে পেতে চেয়েছি। সেটা যেমন কাজে ইন্স্যুরেন্সের দালালি, মর্টগেজের দালালি, ছাতার ডাটে বেদালালি, খবরের কাগজের রিপোর্টার, সংবাদপত্র ফেরি করা, স্টেনোটাইপি, চার দোকান, জুতা তৈরি, এসব কাজের কথা। কোনো একটা কাজের মধ্যে দিয়ে জীবিকা নির্বাহ করা। কবিতা লিখে পেট চালা। গল্প, উপন্যাস কিংবা কথা সাহিত্য সেসব লিখেছি প্রচুর। কোনো নামি দামি কাগজ আমার কবিতাই ছাপে না, গল্প উপন্যাস তো দূরের কথা। কিন্তু আপনার বন্ধুদের বসুন, প্রেমের মিত্র, তারা তো ছোট গল্প আর উপন্যাস লিখে রীতিমতো আলোচিত। সেই সাথে সমালোচিত, বিতর্কিত এবং আদালতে অভিযোগ। তারপর তারা কিন্তু একের পর এক উপরে ওঠার সিঁড়ি পেয়ে গেছে। সাহিত্য করলেই সবার একই রকম হবে এমন তো কোনো কথা নেই। প্রত্যেকটা মানুষের আলাদা রুচিবোধ, আলাদা অভিপ্রায়। তাছাড়া আমি এত তাড়াতাড়ি কোথাও যেতে চাই না। আমার জীবন যা চাই সেখানে হেঁটে হেঁটে পৌঁছবার সময় আছে, পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে। জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুন, আমি প্রয়োজন বোধ করি। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতর খেলা করে। আমি শুধু নির্ভেজাল সাহিত্য করতে চেয়েছি। তারপরেও তো আপনাকে কম সমালোচনা কটূক্তি সহ্য করতে হয়। কবিতায় আমি একটা নতুন পথে হাঁটতে চেয়েছি। নতুন কিছু অনেকেই গ্রহণ করতে পারে, পারতে হবে আমার কোনো কথাও নেই। আমাকেও পারেনি, তাই সমালোচনা করে যাচ্ছে। আপনার সমালোচনা যারা করছেন তাদের আপনার সাহিত্য বোঝার ক্ষমতা নেই। আপনি ছিলেন আপনার সময় থেকে এগিয়ে থাকা একজন কবি, সাহিত্যিক, দার্শনিক। কিন্তু সত্য হলো আমি এগোতে পারিনি। কেন? কারণ আমি এক গভীরভাবে অচল মানুষ। তাই বলে আপনি চুপ করে থাকবেন? আমি সবসময় একটু চুপচাপ ধরনের মানুষ, হইচই কিংবা বিবাদ এড়িয়ে চলা মানুষ। তাই বলে সব সময় চুপ থেকেছি তাতে নয়। অনেক সময়ই সমালোচনার জবাব দিয়েছি, আবার অনেক সময় মনে হয়েছে কি হবে এসব কুতর্কে লিখে, তাই সমালোচনার জবাব লিখেও পারলেন। সজনীকান্তের কথা বলছেন? শুধু সচেতনতাই নয়, আরো অনেকের ক্ষেত্রেই এমনটা ঘটেছে। পরিচয় পত্রিকায় আমার ক্যাম্পের কবিতাকে ছাপা হলে সজনীকান্ত বাবু শনিবার চিঠি খুব বাজেভাবে আক্রমণাত্মক সমালোচনা করেছে। তার প্রতিবাদ করে আমি একটা পড়ালেখা লিখেছিলাম। কিন্তু সে লেখাটা পরে আপনি আর কোথাও ছাপতে দিলেন না। একসময় মনে হলো এসব কাজ আমার সাজে না। আমি কি কোথায় যাব সেটা সময় নির্ধারণ করে দেবে। কোথাও সান্ত্বনা নেই পৃথিবীতে আজ, বহুদিন থেকে শান্তি নেই। কোথাও সান্ত্বনা নেই পৃথিবীতে আজ, বহুদিন থেকে শান্তি নেই। কোথাও সান্ত্বনা নেই
ব্যথায় এই প্রেম সব দিকে রয়ে গেছে, কোথাও পড়ে গিয়ে কিটে মানুষের বুকের ভিতরে। আমাদের সবের জীবনে বসন্তের জ্যোৎস্নায় ওই মৃত মৃগদের মতো আমরা সবাই, ওই মৃত মৃগদের মতো আমরা সবাই সবাই বসন্তের জ্যোৎস্নায় ওই মৃত মৃগদের মতো আমরা সবাই আমরা সবাই। আমার আর এখানে ভালো লাগছে না, আমাকে আমাকে এখান থেকে নিয়ে যাবে। তুমি একটু সুস্থ হলেই তোমাকে বাড়ি নিয়ে যাবো। এই দেখো, তোমার জন্য ফুল এনেছি। আমি সুস্থ হব? নিশ্চয়ই হবে। দেখো না, আজ কত ভালো হয়ে উঠেছো। দেখো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। দাদা, তুমি সুস্থ হলে তোমাকে নিয়ে আমি দার্জিলিং যাবো। আমার খুব বরিশালে যেতে ইচ্ছে করছে। বরিশাল? ওটা তো এখন অন্য দেশ, চাইলে কি হুঠাৎ যাওয়া যায়? দেশ ও বাংলা মান, তবুও বাংলা তো জানিস বাংলা ভাষার জন্য ওরা কি করেছে? বাংলা ভাষার জন্য ঢাকার ছেলেরা প্রাণ দিয়েছে। আমি একে লিখেছি। বছর দেড়েক আগে দেশপত্রিকায় ছাপা হয়েছিল, তোমার সে লেখা আমি পড়েছি দাদা। তুমি সেখানে দারুণ একটা কথা লিখেছো। বেশি সংখ্যক পাকিস্তানি বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্থিত দেখতে চায়। এদের এই ইচ্ছে ও চেষ্টা সফল হলে পশ্চিম বাংলার ভাষা ও সাহিত্যের পক্ষেও খুব বড় লাভ। ঢাকার ছেলেরা যে দুঃসাহস দেখালো দাদা, সত্যি ভাবা যায় না। ওদের সাথে এখনো যোগাযোগ হয়? অনেকবার ভেবেছি যাওয়ার কথা। এবার ভালো লাগবে নিয়ে যাবে। আমার বরিশাল, আমার ধানসিঁড়ি, কীর্তিদাসের কালিদহ, আমার রূপসী বাংলায়। দাদা,
কি ভিজা ভিজা লাগে কা আলা পালা কাম না দেখছো ওই খাইছে তো খাইছে স্যাপ তো কা রায় সর্ষের ক্ষেত সকালে উজ্জ্বল হলো, দুপুরে বিবর্ণ হয়ে গেল। দারুণ পাশে নদী, নদী তুমি কোন কথা কও? অসত্যের ডালপালা তোমার বুকের পরে পড়েছে যে, জামের ছায়ায় তুমি নীল হলে আরো দূরে চলে যাও। সেই শব্দ পিছে পিছে আসে। নদী নাকি নদী তুমি কোন কথা কও? তুমি যেন আমার ছোট্ট মেয়ে, আমার সে ছোট মেয়ে। যত দূরে যাই আমি হামাগুড়ি দিয়ে যেন পিছে পিছে আসে। আরে রুকি, তুই এখানে? মিলু সঙ্গে হলো যে ওরা আবার আমার দিকে মুশকিল না না মা, কিচ্ছু হবে না। না না নিচে চল আর তোর কি খুব খারাপ আরে মা, কলকাতা কত বড় শহর। আমি শুনি নাই তো আমি কথা জানি দেখেছিস মঞ্জু কত খুশি তুমি খুশি না মা? আমার খুশি আর খুশিতে কি বা আসে যায় এই বয়সে নিজের ঘরবাড়ি ছেড়ে বিদেশ হয়ে যেতে হচ্ছে তোমার ভবিষ্যৎ ছেড়ে দিতে খুব কষ্ট হচ্ছে তাই না? তোর হচ্ছে না আচ্ছা নীলু তুই কি বিয়ে করে চাকরিটা ছেড়ে দিয়ে যাচ্ছিস না মা, না। 2 মাসের ছুটি নিয়ে এসেছি। কিন্তু আমি সময় বাড়ির মায়া বড় মায়া ভেবুয়াতে বলে লিখল না গেলে মন খারাপ করবে তারপর দেশের যে অবস্থা চারিদিকে গরম গরম ভাব হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি চলছে আচ্ছা নীলু দেশে কি সত্যি পাল্টে যাবে হবে হয়তো মা। কখন কোথায় জায়গা লেগে যায় কোনো ঠিক নেই। ভাই ভাই বিবাদ বিসংবাদ কি ভয়ানক এক আঘাত ঘনিয়ে এসেছে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। আমরা আমার ভবিষ্যৎ ফিরে আসতে পারবো না। হতে পারে, হতে পারে না। বরিশালের শিকড় থেকে আমি নিজেকে কখনোই উঠে ফেলতে পারবো না মা। তোমরা যেখানে সারা চলে যাও, আমি এই বাংলার ঘরে রইব। দেখিব কাকার মাথা চুলিতেছে ফুলের বাতাসে, দেখিব ভয়ের ডানা সাদিকে সন্ধ্যায় নীল হয়ে আসে। অভিগঞ্জে যারা বিপরীতা সুনামগঞ্জের কুড়া
দাঙ্গাবাজগুলিকে নিয়ে। এই, কি হলো? মুখ নিচু করে রাখা কেন? দাঙ্গা করতে পেরেছে, এখন আবার মুখ নিচু করে রাখা হচ্ছে। ক্রিমিনালগুলি না এরকমই হয়, কম তো দেখলাম না জীবনে। আমি ক্রিমিনাল নই। मैं क्रिमिनल नहीं हूँ। पीछे पे तोड़ पड़ेगा तो सब सच बाहर आ जाएगा। बस सब अंदर में घुस गया, मैं पकड़ लिया। আরে কি হলো? মুখ খুলছো না কেন? মুখ তোলো। ভাই মুখ তোল বেটা, মুখ তোল। বিশ্বাস করুন, আমি দাঙ্গাবাজ নই, আমি খারাপ মানুষ নই। খারাপ মানুষ নই না, খারাপ মানুষ নই। স্যার, স্যার, স্যার আপনি আপনি জীবনানন্দ স্যার না? স্যার বিএম কলেজে আপনি আমার শিক্ষক ছিলেন। আমি আপনার ছাত্র আজহার স্যার। আপনি এখানে কেন? কিছুদিন হলো কলকাতায় এসেছি, একটা কাজের সন্ধানে বেরিয়েছি। হঠাৎ দেখি দুদল মানুষ কেমন মারামারি কাটাকাটিতে লেগে গেল। কি করবো বুঝে উঠতে পারছিলাম না। একটা নিরাপদ আশ্রয়ের সন্ধান করছিলাম, অমনি পুলিশ এসে ধরে নিয়ে আসে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, এই দাঙ্গাটা একটু কমুক, আমি নিজে আপনাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেবো। স্যার এখন একটু আমার সাথে থানায় চলুন। আসুন স্যার। चलिए बैग मुझे दीजिए। चलिए चलिए सर। আমার রূপসী বাংলাতে আগের মতো আছে। হিন্দু মুসলমানের মধ্যে কলহ, ভারতীয় উপমহাদেশটাকে সামনে এগোতে দেবে না, জানেন? তাই কথা এক বিস্ফোরণ শুধু বিভেদ বাড়ায় রক্ত ঝরায়। ধর্মের কারণে বন্ধু ও শত্রু হয়েছে। যদি রাতে রক্তের নদী থেকে কল্লোলিত হয়ে বলে যাবে কাছে এসে, ইয়াসিন আলী, হানিফ মোহাম্মদ, মকবুল, করিম, আজিজ, আর তুমি আমার বুকের পরে হাত রেখে মৃত মুখ থেকে চোখ তুলে শুধাবে সে, রক্ত নদী উদ্বেলিত হয়ে বলে যাবে, গগন, বিপিন, শশী, জীবন হঠাৎ করে আবেগ প্রবল করেছিলাম। ছোটবেলার বরিশালের কথা মনে পড়ে গেল। রাজমিস্ত্রির মনোরুদ্ধি, মালি আলী মাহমুদ, ওদের কাছে আর কখনো ফিরে যাওয়া হবে না হয়তো। আপনার বরিশালের বাড়ি, সহায় সম্পদ ফেলে এসেছি। বলতে পারেন কলকাতায় এখন দস্তুর মতো উদ্বাস। আচ্ছা, আপনার ঢাকার পল্টনের বাড়িটা কি অবস্থা? ওই গতই বছর। তাতে কি? আপনি তো কলকাতায় অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত, একটার পর একটা ভালো কাজ পেয়ে যাচ্ছেন, কিন্তু আমি যে কি করব? কেন কবিতা লিখবেন? কবিতা লিখে তো পেট চলছে না। প্রবন্ধ লিখুন। আপনার প্রবন্ধ লেখাতে একটা পারো। আউটসাইড আয়োজন কিন্তু আপনার প্রবন্ধের দারুণ প্রশংসা করে। আচ্ছা, ওর সাথে কি ঝামেলা হচ্ছে বলুন তো? না না, এই বিষয়টা নিয়ে আজকে আর কোনো কথা না বলুন। সে যাই, চতুরঙ্গ পত্রিকা প্রকাশিত আপনার প্রবন্ধগুলো কিন্তু একটু অসাধারণ। তা জানালা গান্ধীজির প্রতি সমালোচনায় আপনি যেভাবে আনাতোপ্রাস, ব্যালোরি, ব্রুস, ওয়ালা, নিটশে, ব্রাউনিং, দস্তয়েভস্কি, ব্লেকের প্রসঙ্গ টেনে সর্বজ্ঞ মন্তব্য শেষ করেছেন, তা তো তুলনা হয়। আপনি পড়েছেন? আপনার কোনো কারণ আছে, আপনি এত চমৎকার লেখেন। আর তাছাড়া পূর্ববঙ্গ সাহিত্য বলে যে সাহিত্যের নতুন একটা ধারা তৈরি হয়েছে, আপনি তার অন্য কোনো কারণ। আপনি আপনার কবিতায় যেভাবে দেশ, মাটি, নিসর্গ এসবকে তুলে ধরেছেন, তা বছর পায়। আমার তো মনে হয় একসময় সকলেই উপলব্ধি করতে সক্ষম হবে যে আপনি কতটা বিশ্বমানের সাহিত্য রচনা করেছেন। আর বিশ্ব সাহিত্য সম্বন্ধে আপনার পড়াশোনা বোঝা যায়, আপনার প্রবন্ধ পড়ে। গত বছর ডক্টর ফার্স্টেসের পর আপনার লেখা প্রবন্ধ পড়ে তো হুমায়ুন কবির প্রশংসা পাচ্ছিল। বলেন কি? হুমায়ুন কবির সাহেব আমার প্রবন্ধ পড়েছেন? না পরে প্রশংসা করার কি হবে? বুদ্ধদেব বাবু, আপনাকে ছাড়া তো কাউকে বলতে পারি না। আপনি আমার জন্য আগেও অনেকবার চেষ্টা করেছেন, আরেকবার দেখুন না চেষ্টা করে। হুমায়ুন কবির সাহেবকে বলে যদি কোনো উপযুক্ত কাজের ব্যবস্থা করা যায়। বড় অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছি জানি। আসতে পারি? আরে এসো এসো সুরজিৎ। অনেকদিন পর আপনাদের সাথে দেখা। কলকাতায় থাকতে তো মাঝে মধ্যে দেখা হতো, এখন তো আর সম্ভব না। সম্ভব নয় কেন সুরজিৎ? জীবনবাবু তো দিল্লি থেকে একবার আমার সাথে দেখা করে এসেছে। হ্যাঁ। আচ্ছা, তুমি কি
বসো, আমি প্রেসের ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে আসি। বুদ্ধদেব বাবুর সাথে দেখা করতে না। তুমি তো জানোই বুদ্ধদেব বাবুর সাথে হুমায়ুন কবির সাহেবের কত ভালো সম্পর্ক। শুনেছি হুমায়ুন কবির সাহেব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদের সচিব পদে নিয়োগ পেয়েছেন। ওনারা চাইলে এটা ভালো কাজের বন্দোবস্ত হয়ে যেতে পারে, জানো? দেখেন বলে তো ভালোই। ঠিকই, কিন্তু আমার যে কিছুই হয় না সুরজিৎ। কলকাতায় স্থায়ীভাবে চলে আসার পর থেকে চরম বেকারত্বের মধ্যে দিন কাটছে। দৈনিক স্বরাজের সাহিত্য বিভাগের কাজটা ৬-৭ মাসের মধ্যে ছেড়ে দিতে হলো। খড়গপুর কলেজের কাজটা কদিনের মধ্যে। মাঝে ছোট ভাই অশোকের কাছ থেকে ধার করে একটা ব্যবসার চেষ্টা করেও সফল হতে পারলাম। আচ্ছা সুরজিৎ, ব্যর্থতাই কি আমার জীবনের একমাত্র সমস্যা? আর এমন করে ভাবছো কেন? লাবণ্যবতী তো একটা স্কুলে ঢুকেছে, খারাপ সময় নিশ্চয়ই আজকে দিয়ে কেটে যাবে। তবুও ভরসা হয় না। আচ্ছা, আপনি ব্রহ্মে বিশ্বাস করেন না? মানুষের নীতিবোধ মানে তার মানে ব্রহ্মে নয়? ব্রহ্ম। আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি। বলি আমি এই হৃদয়ে, সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়? এটা তো আপনার কবিতা। সব কাজ তুচ্ছ মনে হয়, বন্ধ মনে হয়। প্রার্থনা সকল সমান শূন্য মনে হয়, শূন্য মনে হয়। খেয়ালি রাখুন তো। আমার কবিতা কি তোমার হেয়ালি মনে হয়? না, মানে- একজন কবির দর্শনই তো তার কবিতা। না মানে আমি জানতে চাই আপনি ব্রহ্মে বিশ্বাস করেন কি না। না? না, আমি মানবে বিশ্বাস করি। যেসব মানবোচিত গুণকে মনুষ্যত্ব বলে, সেই মনুষ্যত্বে বিশ্বাস করি। কিন্তু আপনি তো ব্রাহ্ম সন্তান। ব্রাহ্ম সন্তান, কিন্তু ব্রহ্মবাদী নই, মানববাদী। আচ্ছা, মানবিক কি সব? এর পরে বা উপরে কিছুই নেই? আছে, সেটা বলতে গেলে এখানে এরকম পরিবেশে বলে শেষ করা যাবে। তারপর ছোট করে জানতে চাই, বলুন না কি সেটা? মহা জিজ্ঞাসা। আপনি তাকে ব্রহ্ম বা ঈশ্বর বলবেন না? তোমার ব্রহ্ম বা ঈশ্বর হলেন মহা উত্তম। ওই রৌদ্রদীপ্ত গিরিশ্রেণী, দূরে ওই ধূসর বালুস্তূপ, চেয়ে দেখো ওই পর্বত স্রোতস্বতী যেন সৌন্দর্যে কাঁপছে। চেয়ে দেখো ওই নীল আকাশ যেন সে নির্মল টিকরে পার করছে। ওই ঘুঘুর ডাক শোনো, আর সঙ্গে সঙ্গে ভাবো যে এই স্থানে একদিন দেবতারা বাস করতেন। মারবার আর মেবার বিরুদ্ধেও যমজ পুত্র, মহত্বেরও নৈশাখ আসে বৃহস্পতি ও শুক্র তারা। ধীরে ধীরে সেই মহিমার সমারোহ আমার সম্মুখ দিয়ে চলে যাচ্ছে। এসো চারণ বালকগণ, গাও সেই গান। মহামায়া। কথা বলো না। তোর ইচ্ছা যখন আমার মনে আসে, আমার মনে হয় যে তখন আমার পূজার সময়। শঙ্খ ঘণ্টা বাজাও, কথা বলো না। নিশ্চয়ই মস্তিষ্কের কোনো রোগ আছে। কি বললে? না না, আমি বলিনি তো। যশোবন্তের তো এরকমই সংগ্রাম ছিল। মহামায়ার সাথে তো লেখা এভাবেই লিখেছিলেন শাহজাহান নাটকে। আচ্ছা, তুমি জানলে কি করে? শাহজাহান নাটক করে। দেখো, তোমার অভিনয় দেখার সুযোগ হয়নি, এই কথা সত্যি। কিন্তু বিয়ের আগে তুমি যে রাজা ও রানী, মালিনী ও দপতি, শাহজাহান, মেঘনাথবধ কাব্যনাটকে অভিনয় করেছো, সেই কথা তো অজানা নয়। তোমার চাকরির আবেদনে আমি কিন্তু বেশ গর্বের সাথে নাটকগুলোতে তোমার অভিনয় এবং গানের দক্ষতার কথা উল্লেখ করতাম। ও, ভাবছি আমি আবার অভিনয় শুরু করব। মন্দ হবে না। সংসার ব্যাপারটাতে তুমি যে খুব নিষ্ক্রিয় হয়ে পড়ছো, তাতে একটা পরিবর্তন আসবে। আমার মনে হয় কি জানো, আমাদের জীবনেও একটা পরিবর্তন আসবে। কিন্তু ওসব নিয়ে আমি আর ভাবতে চাই না। সুন্দর ভবিষ্যৎ আর আমার কল্পনায় আসে না। এভাবে বলছি না। কিভাবে? না মানে আমাদের অপকরণের দিনগুলো তো আস্তে আস্তে কেটে যেতে শুরু করেছে। তুমি চাকরি করছো, তাছাড়া আমরা গাছ কলেজে আমারও একটা চাকরি করছে। এবারে চাকরিটা কিন্তু মন্দ লাগছে না, ওরা আমাকে সম্মান করে।
সাংঘাতিক খাতির করেন। তোমার খাতির কিংবা খ্যাতির সাথে আমার সম্পর্ক কোথায়? এভাবে বলছো? কিভাবে বললে তুমি খুশি হবে? তোমার খুশি অখুশি নিয়ে শুধু আমাকে ভাবতে হবে? না তা হবে না। আমি শুধু বলছি এতদিন আমরা খুব বাজে সময় কাটিয়েছি, এখন তো আমাদের সময় ফিরতে চলেছে। আমাদের নয়, বলো তোমার। তুমি তো জন্ম নিয়েছিলে কবিতায় হারিয়ে যাওয়ার জন্য। সংসারে কোনো কিছুই তোমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তোমার কল্পনায় যে পৃথিবী, সেই পৃথিবীতে শুধু তুমি, তোমার কথা, তোমার চিন্তা, তোমার কবিতা। না, আমি কখনো ছিলাম না, আছি। কবিতাই তোমার কাছে একমাত্র সত্য। তোমার বনলতা সে তোমাকে খ্যাতি এনে দিচ্ছে, মহাজাতি সদনে সম্বর্ধনা পেয়েছো, আকাশবাণীতে, সাহিত্য সভা সমিতিতে কবিতা পড়ার ডাক, শান্তিনিকেতনে সাহিত্য সম্মেলনে আমন্ত্রণ, আর কত কি। দেখো, ব্যাপারটা নিয়ে যে আমি খুশিতে ডগমগ করছি তা কিন্তু নয়। তুমি তো জানো বনলতা বেরিয়েছিল বেশ কয়েক বছর আগে। প্রথম প্রচ্ছদ আমার পছন্দ হয়নি। সমস্যা কভারে যেন বুড়ি মন্থরার ছবি এঁকে রেখেছে, আমি সেটা বাতিল করে দিয়েছিলাম। পরে সিগনেট থেকে যেটা বেরোলো ওটার প্রচ্ছদ করলো সত্যজিৎ রায় নামের এক যুবক, আমাদের সুকুমার রায়ের ছেলে। আমার অবশ্য সেটাও তেমন পছন্দ নয়। বনলতা সেনকে নিয়ে তোমার খুব অবসেশন দেখছি। আর সবার মতো তোমারও কৌতূহল বনলতা নিয়ে। তোমার কোনো কিছু নিয়ে আমার কোনো কৌতূহল নেই। যখন দরকার ছিল, প্রয়োজন ছিল সংসারের দায়িত্বে, তখন তুমি ছিলে নিজের জগৎ। তোমার জগৎ শুধুই তোমার। তুমি কি আর বুঝো? বছর আমাকে যেতে দাও, অনেক কাজ পড়ে আছে। একটু বসো, কথা বলি। সাহস তো কম নয়, বেরিয়ে যাও। বনলতা, বনলতা, আমি বনলতা। লাবণ্য, বেরিয়ে যাও ঘর থেকে, লাবণ্য, শুনো। বেরিয়ে যাও। শুনো, লাবণ্য। বেরোবে নাকি চিৎকার করবো? লাবণ্য, একটু শোনো না। লাবণ্য, 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 বেবি, বেবি শুনে যায়। স্যার, বেবি, বেবি কি স্যার? বেবি এসেছিস। বেবি আসেনি। এখানে তো অনেকেই আসে। আপনারা সবাইকে চিনি না। আবার বছর 20 পরে, আবার বছর 20 পরে তার সাথে দেখা হয়েছে। আবার বছর। কামুর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা তরি বাইরে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। কামুর গানের তরি। নীলুদা, তুমি এখানে কেন? না, এলাম, ভাবলাম ছাদে কি কি গাছ লাগিয়েছিস একটু দেখে যাই। তাই এভাবে হঠাৎ এসে আমাকে চমকে দেবার মানে কি নীলুদা? কোনো মানে নেই, তুই অনেক বদলে গেছিস বেবি। বদলাবো না? বাঙালি নারীরা একটা বয়সের পর এমনিতেই বদলে যায়, আর বিয়ের পরে তো একেবারে অন্য নারীতে রূপান্তরিত হয়। আমিও হয়েছি। বেশ বেশ দার্শনিকের মতো কথা বলতে শিখে গেছিস, অথচ আগে নীলুদা, সময় কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। দার্শনিক না হলেও আমি একটু শিক্ষকতা করছি, এখানে লেডিকিন গার্লস কলেজে পড়াই। তোদের তোদের শিলং শহরটা বেশ সুন্দর। আচ্ছা, শুনেছি এখানকার রডোডেন্ড্রন বাগান খুব বিখ্যাত, একদিন দেখতে নিয়ে যাবি? তা তুমি এত সব খবর রাখো কি করে? সেবার ডিব্রুগড়ে গিয়ে বাবলা গাছের সৌন্দর্য পড়বে। তোমার সে সময়ের একটা কবিতায় সম্ভবত তার উল্লেখ পাওয়া যায়, ঠিক? ঠিক ঠিক, কবিরা কবিরা সামান্য অসামান্য খোঁজে। হ্যাঁ, রবীন্দ্রনাথের শেষের কবিতায়ও কিন্তু রডোডেন্ড্রনের উল্লেখ ছিল। রবীন্দ্রনাথের
শেষের কবিতায় তো লাবণ্যের কথাও আছে। অবশ্য লাবণ্য তো তোমার ঘরেই আছে। আর নন্দিনী, নৃত্যকর্মী নন্দিনী, সে তো যক্ষপুরী। এই শিলং বসেই যক্ষপুরীর নন্দিনীকে সৃষ্টি করেছিলেন রবীন্দ্রনাথ। নন্দিনী কিন্তু শিলংয়ে যক্ষপুরীর রাজাকে বাইরে বেরিয়ে আসতে প্রলুব্ধ করত। তোর মধ্যে নন্দিনীর মতো একটা ব্যাপার আছে জানিস? কি সব বলছো? মাথা ঠিক আছে তোমার? মাথা ঠিক আছে বলেই তো কলকাতা থেকে এত দূরে আসতে পেরেছি। কেন এসেছো তুমি? লোকে দেখতে। কেন আসতে নেই নাকি? না, তা হবে কেন? তাহলে তোর ভালো লাগেনি? না, ঠিক তা নয়। আসলে তোমার ব্যাপারগুলো যেন কেমন কেমন। কেন? কলকাতায় আমি যখন হোস্টেলে থাকতাম, মাঝে মাঝেই তুমি চলে আসতে। দারোয়ানের কাছে চিরকুট পাঠিয়ে দেখা করতে চাইতে। কখনো কখনো আমি নেমে আসতাম, কখনো কখনো আসতাম না। কেন? আমার ভালো লাগতো না। ও, মনে হতো তুমি হ্যাংলামো করছো। তুমি একটা মিথ্যে অলিক ঘোরের মধ্যে ডুবে আছো। আর অলিক কোনো কিছুকে প্রশ্রয় দেওয়া আমি পছন্দ করতাম না। বেবি, এসব কথা তুই আগে কেন বলিস? বলিনি ঠিক, তুমি কষ্ট পাবে ভেবে। তবে না বললেও বুঝিয়েছি, তুমি বুঝতে চাওনি। নীলুদা, নিচে চলো, বৃষ্টি আসবে বোধহয়। আসো, তুই নিচে যা। খেয়ালই করো না তো, ভিজে যাবে। একদিন আমার ভিজলা, একদিন ভিজলে যদি সারা জীবন সুস্থতা ছেড়ে দেওয়া যায়। বন্ধু, নীলুদা, জীবন গিয়েছে চলে, আমাদের 20 বছরের পার। তখন যদি আবার দেখা হয়, তোমার আমার অক্টোবর, কবির শরীরের অবস্থা আজ ভীষণ খারাপ হয়ে পড়ে। খবর পেয়ে ভোর 5টায় ডাক্তার ছুটে আসেন। কবি তখন কষ্টে কাতরাচ্ছে। ডাক্তার, নার্স সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এখন কয়টা বাজে? স্যার, ভোর 5টা। লিখে রাখো আজকের তারিখ। আজ থেকে গত 1 বছর খুব দুঃখপূর্ণ সময়। আচ্ছা, এখন ভোর নাকি সন্ধ্যা? আমি কি দেখতে পাচ্ছি জানো? বাংলাদেশের পাঠ্যলিপির রং। আচ্ছা, আমাকে তেতালায় নিয়ে যেতে পারো? আমি আকাশের দিকে তাকিয়ে কবিতা করব। মৃত্যু আছে, তবু সেই মৃত্যুকে ভেদ করে যাওয়া সূর্য নেই, তবু সেই আয়নের সূর্যের বিশ্বাস। কবির অসুস্থতা আজ অতিরিক্ত বেড়ে গেছে। কবির অসুস্থ জানালায়
সেই আকাশের স্বপ্ন, জীবনের দুর্দান্ত নীল মত্ততা, যে নক্ষত্ররা হাজার হাজার বছর আগে আকাশের বুকে মরে গিয়েছিল, তারাও যেন আজ সহস্র আকাশ সেই জানালার ভিতর দিয়ে সঙ্গে করে এনেছে। দিন গড়িয়ে রাত নামে, রাত গভীর হয়। কলকাতার রাজপথে পথকুকুরের কান্না, হয়তো বরিশালের জংলাগড়ির শেষে ডেকে ওঠে শিয়াল। সর্বানন্দ ভবনের বড় কাঁঠাল গাছের পাতার আড়াল থেকে এক নাগারে ডেকে চলে ভুতুম পেঁচা। কবির কষ্ট বাড়ে, বাড়ে অস্থিরতা, শ্বাসকষ্ট। ডাক্তার, নার্স আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কবিকে সুস্থ করতে। Please no. ডাক্তার, নার্স, অ্যাটেন্ডেন্ট সবাইকে নিরাশ করে বেলা অবেলা কালবেলার কবি তার ধূসর পাণ্ডুলিপি ফেলে মহাপৃথিবী ছেড়ে পাড়ি জমান 7টি তারার তিমিরে। কলকাতার জনপথে শেষ ট্রাম, মুছে গেছে শেষ শব্দ। তখন জীবনের জগতের প্রকৃতির অন্তিম নিশীথ, অনেক ক্লান্তি ক্ষয়, অবিনশ্বর পথে ফিরে ফিরে যে নক্ষত্র এসেছিল হেমন্তের তারা ভরা রাতে, সে একা পায়ে চলে গেল। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। কাল রাতে, ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মৃত্যু হলো একটি স্তর, যা পরম জ্ঞান লাভের মাধ্যমে অতিক্রম করা যায়। সেই চূড়ান্ত সত্যই একমাত্র স্থায়ী, এবং তা উপলব্ধি করতে পারলেই নির্বাণ বা মুক্তি লাভ হয়। পরদিন কবির মরদেহ নিয়ে একটা নাতিদীর্ঘ শোভাযাত্রা গিয়েছিল কেওড়াতলা শ্মশান ঘাটে। কবির দেহ নিঃশেষ হতে পারে, কবিতা নয়। তাই তো আমাদের শোভাযাত্রা কবি জীবনানন্দ দাশ ও তার কবিতা। আসুন আমরা সবাই এই শোভাযাত্রায় অংশ